আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুরু করে দেন স্যার, 35 বাজে গেছে তো স্যার। শুরু করে দেবো? শুরু করে দেন। 25 স্যার আস্তে আস্তে জয়েন করবে স্যার। আচ্ছা ঠিক আছে। Today we shall discuss antiarrhythmic drugs first. এরিথমিয়া সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? স্যার মোটামুটি আছে স্যার। কি কি বোঝো এরিথমিয়া মানে? হার্টের রেট বা রিদমে যদি প্রবলেম হয়। স্যার হ্যাঁ বলো। স্যার যদি মানে অ্যাবনরমাল রিদম হয় স্যার, এটা বেশি বা কম হতে পারে, অথবা কন্ডাকটিভ সিস্টেমে কোনো সমস্যা। কন্ডাকটিভ সিস্টেমের সমস্যা হলে তো রিদমও রেট রিদমও চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এনি অ্যাবনরমালিটি or disturbance in rate and or rhythm of heart এই হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া। ঠিক আছে, কিছু অ্যারিথমিয়ার নাম বলতে পারবা? জি স্যার। আমরা মাঝে মাঝে বলছি ক্লাসগুলোতে। হ্যাঁ স্যার সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডি এসভিটি। আর স্যার ট্যাকি অ্যারিথমিয়ার ভিতরে কিছু আছে, যেমন অ্যাট্রিয়াল ফ্লাটার, ভেন্ট্রিকুলার ফ্লাটার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তারপর স্যার ব্র্যাডি অ্যারিথমিয়ার ভিতরে আছে স্যার মাইল্ড ব্র্যাডি অ্যারিথমিয়া, মডারেট, সেভিয়ার ব্র্যাডি অ্যারিথমিয়া। আচ্ছা যাক, ভালোই বলছি। অ্যারিথমিয়া কি ফিজিওলজিক্যালি হতে পারে? হতে পারে স্যার। কি রকম? সাইনাস অ্যারিথমিয়া স্যার। সেটা কি? সেটা কি সাইনাস অ্যারিথমিয়াটা কি বলো? সাইনাস অ্যারিথমিয়া হচ্ছে যদি সাইনাস অ্যারিথমিয়া কখন বলা হয়? স্যার এসএ নোড থেকে প্রোডিউস হবে স্যার, মানে ওই যে কন্ডাকশন যে আছে না, ওইটা এসএ নোড থেকে মানে শুরু হবে। সাইনাস অ্যারিথমিয়া স্যার এসএ নোডের যে নরমাল অটোরিথমিসিটি আছে, এটা যদি স্যার বেড়ে যায়। দরকার নাই। সাইনাস অ্যারিথমিয়ার একটা एग्जांपल হচ্ছে অ্যারিথমিয়া, ভেরি গুড, ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশনে যে রেটের এন্ড রিদমের ডিফারেন্স হতে পারে, সেটাই হচ্ছে সাইনাস অ্যারিথমিয়া। ইট ইজ ফিজিওলজিক্যাল, এটা কোনো প্রবলেম না। অনেক নরমাল হেলদি ইন্ডিভিজুয়াল ইসিজি করলে কিন্তু এটা পাওয়া যায় সাইনাস অ্যারিথমিয়া। ইট ইজ নরমাল। ইন্সপিরেশনের সময় হার্ট রেট বাড়ে না কমে? ইন্সপিরেশনে হার্ট রেট বাড়ে, এক্সপিরেশনে হার্ট রেট কমে। ঠিক আছে, এটাই সাইনাস অ্যারিথমিয়া। ইট ইজ ফিজিওলজিক্যাল। ঠিক আছে, তাহলে আমরা এবারে কিছু সাইনাস মানে কার্ডিয়াক অ্যারিথমিয়া কি একটু বললাম। এবারে কিছু অ্যারিথমিয়ার নাম। অনেক অ্যারিথমিয়া আছে, তোমরা এটা কার্ডিওলজিতে ডিটেইলস পড়বে। আমি তোমাদের ড্রাগ ডিসকাশনের আগে একটু আইডিয়া দিয়ে যাচ্ছি। তো একটা হলো সাইনাস অ্যারিথমিয়া বললাম, ইন্সপিরেশনে হার্ট রেট বাড়ে, এক্সপিরেশনে হার্ট রেট কমে, এটাই সাইনাস অ্যারিথমিয়া। ইট ইজ ফিজিওলজিক্যাল, ইট ইজ নট প্যাথোলজিক্যাল। এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। নরমালি তো এসএ নোড হচ্ছে অরিজিন অফ ইম্পালসের সাইট, তাই না? তো অনেক সময় এই ভেন্ট্রিকুলার উপরে একটোপিক সাইট থেকে অরিজিন হওয়ার কারণে একটা অ্যারিথমিয়া হয়, ট্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এছাড়া অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এন্ড হার্ট ব্লক। হার্ট ব্লক বলতে কি বোঝো? ডিফেক্টিভ কন্ডাক্টিভিটি, মানে কন্ডাক্টিভ সিস্টেমে কোনো ডিফেক্টিভনেস আসলে হার্ট ব্লক। যখন এসএ নোডের ইম্পালসটা ডিস্টাল পোরশন অফ কন্ডাক্টিভ সিস্টেমে যাইতে যদি কোনো বাধাপ্রাপ্ত হয়, তো এটার আবার তিনটা ভ্যারাইটি আছে ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি হার্ট ব্লক। থার্ড ডিগ্রি হার্ট ব্লক হলো কমপ্লিট হার্ট ব্লক, যখন অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে কোনো ইম্পালস কন্ডাকশনই হয় না, এটা হলো কমপ্লিট হার্ট ব্লক। ঠিক আছে, তো যদি এগুলো তোমাদের কার্ডিওলজির পড়া, আমি জাস্ট তোমাদের একটু ইন্টারেস্টের জন্য একটু দেখাচ্ছি। এই বললে একটু আগে যে বললাম সাইনাস অ্যারিথমিয়া, এই যে দেখো এখানে কিন্তু এই যে আর ইন্টারভ্যাল, যেমন এখানে কিন্তু আর ইন্টারভ্যাল বেড়ে গেছে, তার মানে এখানে হচ্ছে এটা হলো ডিউরিং ইন্সপিরেশন আর এটা ডিউরিং এক্সপিরেশন, এই যে হার্ট রেটের কম বেশি হচ্ছে। এটি সিম্পল ফিজিওলজিক্যাল। আরেকবার স্যার একটু। ইন্সপিরেশনের সময় হার্ট রেট বেশি, এক্সপিরেশনের সময় হার্ট রেট কম, এটাই হলো
তো এটা এক ধরনের রেট আর রিদমের ডিস্টারবেন্স হলো না, অ্যাবনরমালিটি হলো না, রেগুলার হলো না। তো এই যে ডিউরিং ইন্সপিরেশন এখানে হার্ট রেট আর ইন্টারভ্যাল কম, মানে এটা ঘন ঘন, তার মানে হার্ট রেট বেশি। আর এদিকে দেখো এটুকুতে এখানে আর ইন্টারভ্যাল প্রলং, তার মানে এখানে হার্ট রেট কম। এটা হলো ইন্সপিরেশনের ইসিজি ফাইন্ডিং, আর এটা হলো এক্সপিরেশনের টাইমের। এটা হলো সাইনাস অ্যারিথমিয়া, ইট ইজ ফিজিওলজিক্যাল। এটা হলো এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এখানে হার্ট রেট খুব বেশি হয়। দেখো এই আর ইন্টারভ্যাল খুবই কম, খুব ঘন ঘন এক একটা করে এই পি কিউআরএস গুলো দেখো ঘন ঘন দেখা যাচ্ছে, ইন্টারভ্যাল খুবই কম। এটা হলো এসভিটির ইসিজি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার। কালকে তোমরা বলতেছিলে একজন অ্যাট্রিয়াল ফ্লাটার কি জিনিস। এই যে ফিব্রিলেশন, এখানে হলো দেখো পি ওয়েভ বোঝা যাচ্ছে না। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি ফাইন্ডিং এ যেটা এক নাম্বার ফাইন্ডিং হলো আর ইন্টারভ্যাল হলো ইরেগুলার। দেখো প্রত্যেকটার গ্যাপ ভিন্ন, এখানে কম, এখানে বেশি, এখানে আর একটু। আর ইন্টারভ্যাল ইরেগুলার। আর পি ওয়েভ এখানে দেখা যাচ্ছে না, পি ওয়েভ এর জায়গায় একটা ফিব্রিলেটরি ওয়েভ বলে এটাকে, কোন রকম একটু ওয়েভের মতো দেখা যায় না যায়। পি ওয়েভ রিপ্লেসড বাই ফিব্রিলেটরি ওয়েভ এন্ড আর ইন্টারভ্যাল ইরেগুলার। এই হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর অ্যাট্রিয়াল ফ্লাটার এখানে হলো আন্ডুলেটিং ওয়েভ। এই যে দেখো ঢেউয়ের মতো দেখা যাচ্ছে, এটাতে কিন্তু কোনো বেজলাইন আমরা বুঝতে পারতেছি না, ওয়েভই দেখা যাচ্ছে, আন্ডুলেটিং ওয়েভ। এবং এটাকে বলা হয় অনেক সময় স টুথ প্যাটার্ন। স মানে কি? হ্যাঁ, স মানে দেখা স্যার, এটা ভার্ব না, এটা নাউন। করাত 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 করাত, ভেরি গুড। করাতের যে দাঁত এর মতো দেখা যাচ্ছে, সটুথেট অ্যাপিয়ারেন্স এভাবে বলা যায়, অথবা আন্ডুলেটিং ওয়েভি অ্যাপিয়ারেন্স। এই ধরনের ইসিজি ফাইন্ডিং হয় এক ধরনের অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল অরিজিন। এটা হলো অ্যাট্রিয়াল ফ্লাটার। এই ধরনের ওয়েভগুলোকে বলা হয় ফ্লাটার ওয়েভ। যাই হোক, এবার হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আমরা যেমন অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বললাম, এবারে হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা কিন্তু অ্যাকিউট এমআই এর একটা কমন কমপ্লিকেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। অ্যাকিউট এমআই এর কমপ্লিকেশন হিসাবে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়। ইনিশিয়ালি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মানে তখন ভেন্ট্রিকুলার একটোপিক সাইট থেকে বিট অরিজিন হওয়া শুরু করে, এবং তখন এই যে এদের কিউআরএস কমপ্লেক্স গুলো ওয়াইড হয়। নরমালি যেরকম হয় তার চাইতে কিন্তু ওয়াইড। তো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যার ডেভেলপ করে তার খুবই রিস্ক থাকে যে ইট মে টার্ন ইনটু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এরপরেরটাতে আমরা যাই যে যখন ফিব্রিলেশন হয়ে যায় তখন ভেন্ট্রিকুলার মাসেল মানে কার্ডিয়াক মাসেল ফাইবার প্রত্যেকটা একটা আরেকটার সঙ্গে কোনো কোঅর্ডিনেশন থাকে না, যে যার মতো ফিব্রিলেটরি কন্ট্রাকশন করে। এজন্য এই ইসিজির কোনো রেগুলারিটি নাই, কোনো ঠিক নাই, এলোমেলো। প্রত্যেকটা ওয়েভ যে যার মতো, প্রত্যেকটা ভেন্ট্রিকুলার মাসেল ফাইবার আলাদা আলাদা ভাবে কন্ট্যাক্ট করে, কোনো কোঅর্ডিনেশন থাকে না। এজন্য কোনো এটার দ্বারা কোনো ইফেক্টিভ স্ট্রোক ভলিউম কার্ডিয়াক আউটপুট হয় না পেশেন্ট। কিন্তু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে পেশেন্টের এই অ্যাকিউট এমআই এর কমপ্লিকেশন হয়ে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে পেশেন্টের অনেক সময় সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে যায়। হার্ট ব্লক বলছিলাম, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। আমি এখানে শুধু তোমাদের থার্ড ডিগ্রিটা একটু দেখিয়েছি। কমপ্লিট হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক মানে হলো অ্যাট্রিয়াল ভেন্ট্রিকল এর মধ্যে কোনো কন্ডাকশনের দিক দিয়ে কোনো কোঅর্ডিনেশন নেই। অ্যাট্রিয়াল যে ইম্পালস অ্যাট্রিয়া থেকে এভি নোড দিয়ে যে ভেন্ট্রিকলে কন্ডাকশন হওয়ার কথা নরমালি, এখানে কমপ্লিটলি ব্লক। এই জন্য অ্যাট্রিয়ার মতো কন্ট্রাকশন করে, ভেন্ট্রিকুলের মতো কন্ট্রাকশন করে। সেই জন্য এখানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের যে ইসিজি ফাইন্ডিং, দ্যাট ইজ পিওএফ। এই যে পিওএফ সে তার মতো, আর ভেন্ট্রিকুল কন্ট্রাকশন করতেছে তার মতো, আলাদা যার আলাদা আলাদা ফাইন্ডিং চলে আসছে। নর্মালি তো পিওএফ ফলোড বাই কিউআরএস, এই পিওএফ দেখা যাচ্ছে কিন্তু এরপরে কোনো কিউআরএস নাই। তার মানে অ্যাট্রিয়ার ভেন্ট্রিকুলার মধ্যে কোনো কমপ্লিটলি ব্লক, অ্যাট্রিয়া থেকে পালস ভেন্ট্রিকুলার পাস করতেছে না। তো ঠিক আছে, কিছু অ্যারিথমিয়া তোমাদের জাস্ট ইন্টারেস্টের জন্য আমি দেখাইলাম। এবার আমরা চলে যাই
ড্রাগে চলে যাবো। ড্রাগে তার আগে তোমাদের ড্রাগ বুঝতে হলে ড্রাগের মেকানিজম, অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগের মেকানিজম বুঝতে হলে একটু লাগবে তোমাদের ফিজিওলজি। অ্যাকশন পটেনশিয়াল অফ এসএ নোড মনে আছে? হ্যাঁ কি বললে? প্রি-potential. What are the phases of action potential of SA node? এই দেখো এই ফিগারটা আমরা দেখিয়েছি ডায়াগ্রাম। ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 and phase 4. These are the 4 phases of action potential of SA node. Phase 0, phase 1, phase 2, phase 3 and phase 4. Phase 0 হয় কি জন্য? Phase 0 ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন তো বটে, এটা কোন ইলেকট্রোলাইটের জন্য হয়? সোডিয়াম ইন rapid depolarization due to sodium influx. SA নোডের সেলে সোডিয়াম ঢোকে, এই কারণে র্যাপিড ডিপোলারাইজেশন হয়ে যায়। দিস ইজ ফেজ 0। এরপরে ফেজ 1 শুরু হয়ে গেল। এটা কি জন্য হয়? এটা পটাশিয়াম আউটফ্লাক্স, র‍্যাপিড পটাশিয়াম আউটফ্লাক্স। ফার্স্ট র‍্যাপিড পটাশিয়াম আউটফ্লাক্স or outflow. First rapid potassium outflow. First rapid depolarization due to potassium outflow. Repolarization স্টার্ট হয়ে গেল। এর ফার্স্ট র‍্যাপিড পোরশন যেটা ডিউ টু পটাশিয়াম আউটফ্লো। এখন রিপোলারাইজেশন শুরু হয়ে গেছে, এর মাঝে আবার স্লো ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং হয়ে ক্যালসিয়াম আবার ইনফ্লো হইতে থাকে। এই জন্য যে রিপোলারাইজেশন হচ্ছিল ওইটাতে আবার একটু ডিলে হয়ে গেল, প্লেটুর মতো হয়ে গেল। তাহলে ফেজ 2, দিস ইজ ফেজ 2. ফেজ 2 ইজ ডিউ টু স্লো ক্যালসিয়াম ইনফ্লো। ফেজ 2 শেষ হয়ে গেল, এরপরে ওই যেটা চলছিল। তাহলে এবারে এর সেকেন্ড পোরশন, সেকেন্ড র‍্যাপিড রিপোলারাইজেশন ডিউ টু পটাশিয়াম আউটফ্লো। এই হচ্ছে ফেজ 3। তো ফেজ 3 শেষ হয়ে গেল, এরপরে যখন ফুললি রিপোলারাইজড স্টেট স্টার্ট হয়ে গেল তখন এটাকে বলা হবে ফেজ 4. Phase 4 begins with fully repolarized state up to starting of next action potential. Phase 0 is rapid depolarization due to sodium inflow. Phase 1 is initial rapid repolarization due to potassium outflow. Phase 2 is delay in repolarization due to slow calcium inflow. And phase 3 is second rapid repolarization due to potassium outflow. And phase 4 starts with fully repolarized state up to next action potential. এখন আচ্ছা এই ছবিটা যখন আছে এখানে একটু বলে ফেলি। অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস কে ক্লাসিফাই করা হয়েছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 and ক্লাস 4। ঠিক আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 and ক্লাস 4 অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস, এই চারটা মেইন গ্রুপ। এছাড়া আদার্স কিছু আছে। তো এখানে এই এক এক গ্রুপের ড্রাগ গুলো এক এক ফেজ অফ অ্যাকশন পটেনশিয়াল অফ এসএ নোডে মেইনলি তাদের অ্যাকশন শো করে। যেমন ফেজ 0, ফেজ 0তে 0কে ইন্টারফেয়ার করে মূলত হচ্ছে ক্লাস 1 গ্রুপের ড্রাগ গুলো। তার মানে তারা মূলত সোডিয়াম ইনফ্লোকে ইন্টারফেয়ার করে কাজ করে, যেহেতু এই ফেজটা হয় ডিউ টু সোডিয়াম ইনফ্লো। তাহলে ফেজ 0 ইন্টারফেয়ার করে কাজ করে ক্লাস 1। এরপরে ফেজ 4 কে ইন্টারফেয়ার করে কাজ করে ক্লাস 2। ফেজ 4 কে ইন্টারফেয়ার করে কাজ করে ক্লাস 2। আর ফেজ 3 কে ইন্টারফেয়ার করে কাজ করে ক্লাস 3। আর ফেজ 2 কে ইন্টারফেয়ার করে কাজ করে ক্লাস 4। আমরা এবার একটু যাই ডিসকাশনে, স্লাইড প্রেজেন্টেশন। বলতেছিলাম যেটা ফেজ 0 র‍্যাপিড ডিপোলারাইজেশন ডিউ টু সোডিয়াম ইনফ্লো। ফেজ 1 ইনিশিয়াল র‍্যাপিড রিপোলারাইজেশন ডিউ টু পটাশিয়াম আউটফ্লো। ফেজ 2 ডিলে ইন ডিপোলারাইজেশন ডিউ টু স্লো ক্যালসিয়াম ইনফ্লো। Phase 3 second rapid repolarization due to potassium outflow. And phase 4 begins with fully repolarized state up to starting up next action potential.
এবারে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস এর ক্লাসিফিকেশন যেটা বলতেছিলাম, যে সায়েন্টিস্টরা এই ক্লাসিফিকেশনটা দিয়েছেন তাদের নাম অনুযায়ী এটার নাম দেওয়া হয়েছে ভগান-উইলিয়ামস ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস। ভগান-উইলিয়ামস ক্লাসিফিকেশন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ক্লাস 1 এর আবার সাব ক্লাস আছে, ক্লাস 1A, ক্লাস 1B, ক্লাস 1C, and there are some other anti-arrhythmic drugs যেগুলো এই ক্লাসিফিকেশনে ফেলানো হয়নি, এর বাইরে। ক্লাস 1 interferes with phase 0 যেটা বলছিলাম, ক্লাস 2 interferes with phase 4, class 3 interferes with class 3, class 4 interferes with phase 2। তাহলে ক্লাস 1 interferes phase 0, তার মানে হলো সোডিয়াম ইনফ্লো, এটাকে ইন্টারফেয়ার করে ক্লাস 1। ক্লাস 2 interfere phase 4, class 1 interfere phase 0, that is sodium inflow, class 2 interfere phase 4। তো এটা কোনো ইলেকট্রোলাইট না, এটা মূলত হলো অ্যাড্রেনার্জিক ডিসচার্জকে ইন্টারফেয়ার করে ক্লাস 2। এই গ্রুপের মধ্যে বিটা ব্লকার গুলো আছে। ক্লাস 3 হচ্ছে ইন্টারফেয়ার করে ক্লাস ফেজ 4, ফেজ 3, ক্লাস 3 ইন্টারফেয়ার ফেজ 3। তো ক্লাস 3 তে যে ড্রাগ গুলো আছে এগুলো হলো অ্যামাইডারন, ডনিড্রান, এরা ইন্টারফেয়ার করে হচ্ছে পটাশিয়াম কারেন্ট, পটাশিয়াম। এন্ড ক্লাস 4 ইন্টারফেয়ার ক্লাস ফেজ 2, এটা ফেজ 2 যেহেতু স্লো ক্যালসিয়াম চ্যানেল ইনফ্লোর কারণে হয়, তার মানে হলো ক্লাস 4 গ্রুপের যে ড্রাগ গুলো তারা ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে কাজ করে। অ্যাকচুয়ালি এই গ্রুপের ড্রাগ গুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পড়ানোর সময় বলেছিলাম যে কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কার্ডিয়াক অ্যারিথমিয়া, ট্যাকিঅ্যারিথমিয়াতে ইউজ হয়, মনে আছে? ভেরাপামিল, ডিলডিয়াজম। ভেরি গুড, দ্যাট ইজ রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তারা যেহেতু হার্ট রেটকে লিমিট করে, কমায়, এই গ্রুপে হলো এই ক্লাস 4 অ্যান্টি-অ্যারিথমিক ড্রাগ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এরা ফেজ 2 তে স্লো ক্যালসিয়াম চ্যানেল ইনফ্লো এটাকে ব্লক করে দেয়, ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে দেয়। এছাড়া আদার্স এর মধ্যে অ্যাট্রোপিন, ডিগক্সিন, অ্যাডিনোসিন এসব ড্রাগ আছে। তো ক্লাস 1 এর যে আবার সাব ক্লাস সেটা আবার একটু বলি আমরা। ক্লাস 1A, ক্লাস 1B, ক্লাস 1C। তো আসলে ক্লাস 1 এর সবাই তো সোডিয়াম চ্যানেল ব্লক করেই কাজ করে, যেহেতু তারা র্যাপিড ডিপোলারাইজেশন যেহেতু সোডিয়াম ইনফ্লো এটাকে ইন্টারফেয়ার করতেছে, ফেজ 0 ডিপোলারাইজেশনকে এটা স্লো করে দিচ্ছে তারা, এজন্য এই ইফেক্টটাকে বলা হচ্ছে মেমব্রেন স্টেবিলাইজিং ইফেক্ট। তো 1A গ্রুপে ওগুলোকে ফেলানো হয়েছে যারা লেনদেন অ্যাকশন পটেনশিয়াল ডিউরেশন এন্ড রিফ্র্যাক্টরিনেস, এক্সাম্পল কুইনিডিন, ডাইসোপাইরামাইড এন্ড প্রোকেইনামাইড। আর ক্লাস 1B তে হলো যারা শর্টেন অ্যাকশন পটেনশিয়াল এন্ড রিফ্র্যাক্টরিনেস, এই গ্রুপের মধ্যে আছে লিগনোকেইন এন্ড মেকজিলেটিন। ক্লাস 1C এদের হচ্ছে নেগলিজেবল ইফেক্ট অন অ্যাকশন পটেনশিয়াল ডিউরেশন এন্ড রিফ্র্যাক্টরিনেস, এই গ্রুপের মধ্যে ফ্লিকেনাইড এন্ড প্রোপাফেরন। তাহলে ক্লাস 1 এরা সোডিয়াম চ্যানেল ব্লকিং ইফেক্ট, ফেজ 0 ডিপোলারাইজেশনকে স্লো করে দেয়, দ্যাট ইজ দেয়ার মেমব্রেন স্টেবিলাইজিং ইফেক্ট। ক্লাস 1 এর মধ্যে কুইনিডিন, ডাইসোপাইরামাইড, প্রোকেইনামাইড। ক্লাস 1B এর মধ্যে লিগনোকেইন, মেকজিলেটিন। ক্লাস 1C এর মধ্যে ফ্লিকেনাইড এন্ড প্রোপাফেনন। স্যার রিফ্র্যাক্টরিনেসটা কি? রিফ্র্যাক্টরি পিরিয়ড পড়ছো না ফিজিওলজিতে, মনে আছে? রিফ্র্যাক্টরি, হোয়াট ইজ রিফ্র্যাক্টরি পিরিয়ড বলো? স্যার ভুলে গেছি। ভুলে গেছো? বলো, এনিবডি বলো। It is the interval, sir, during which a normal cardiac impulse cannot re-excite an already excitable cardiac muscle. The period during which the already excited cardiac muscle cannot be re-excited. যখন এটা একটা তো প্রপার্টি অফ কার্ডিয়াক মাসেল, তাই না? যখন কার্ডিয়াক মাসেল এক্সাইটেড হয়ে যায়, তো এক্সাইটেড অবস্থায় যদি আবার তাকে স্টিমুলাস দেওয়া হয় তো সে সেটাতে রেসপন্ড করবে না। Already excited cardiac muscle cannot be re-excited unless
the second stimulus is stronger than the previous stimulus. তাহলে এই ডিউরেশনটা বাড়ায় দেয়, এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা এইভাবে এরিথমিয়া কন্ট্রোল করে, অ্যান্টি এরিথমিক ইফেক্ট দেয়। এবারে ক্লাস 2 বলতেছিলাম একটু আগে যে ক্লাস 2 গ্রুপের মধ্যে আছে মূলত হলো বিটা ব্লকার গুলো। আমরা জানি যে এই ক্যাটেকোলামাইন, দ্যাট ইজ অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এদের হার্টের উপরে হচ্ছে পজিটিভ আয়োনোট্রপিক এন্ড পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। তো এই কারণে এরা হার্ট রেট বাড়াচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়। তো এরিথমিয়া যেহেতু মূলত হার্টের রেট নিয়েই কথা, রেট এন্ড রিদম নিয়েই কথা, তো আমরা রেট তার মানে হলো পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। তো যদি এই ক্রোনোট্রপিক ইফেক্ট বেশি হয় তাহলে ইনিশিয়ালি ট্যাকিকার্ডিয়া হবে, আরো যদি বেশি হয়ে যায় নরমাল ফিজিওলজিক্যাল লিমিট এক্সিড করে গেলে তখন ট্যাকিঅ্যারিথমিয়া হবে। তো এই অ্যাকশনটা আসলে ফার্স্ট স্টেজ, মানে যখন কার্ডিয়াক মাসেল এসএ নোড যখন ইয়াতে আছে, রেস্টিং স্টেজে আছে, এরপরে স্টিমুলাস দিলে তার অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়ে যাবে। জাস্ট এই পয়েন্টে মূলত এদের ইফেক্টটা, এই অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ক্যাটেকোলামাইনের ইফেক্টটা। তার মানে হলো ফুললি ডিপোলারাইজড ছিল, এর থেকে নেক্সট অ্যাকশন পটেনশিয়াল শুরু হওয়া পর্যন্ত এই মাঝখানের যে ফেজটা, তাহলে এই ফেজে এই ক্যাটেকোলামাইনের অ্যাক্টিভিটি বেশি হয়ে গেলে তার এরিথমিয়ার চান্স থাকে, এরিথমিয়া হয়ে যায়। তো এই ফেজকে ইন্টারফেয়ার করতে পারলে, তার মানে ওই ক্যাটেকোলামাইনের ইফেক্টকে বিটা 1 ইফেক্ট অন হার্ট, এটাকে বিটা ব্লকার দিয়ে ব্লক করতে পারলে অ্যান্টি এরিথমিক ইফেক্ট পাওয়া যাবে, এরিথমিয়াকে কন্ট্রোল করা যাবে। তাহলে প্রোপানোলল, সটালল, ইসমোলল, বিসোপ্রোলল, এইসব বিটা ব্লকার্স এই ক্লাস 2 অ্যান্টি এরিথমিক ড্রাগস এর লিস্টে আছে। তাহলে বিটা ব্লকার্স used as antiarrhythmic drugs are propranolol, sotalol, esmolol, bisoprolol. Next, class 3. Class 3 আমরা বললাম যে ইন্টারফেয়ার ফেজ 3 আর ফেজ 3 কে ইনহিবিট করে দেয়। তো এখানে একটা স্পেশাল নাম আছে, বড় একটা নাম, inhibit rapidly activating component of delayed rectifier potassium current. এটাকে ইনহিবিট করে দেয় পটাশিয়াম কারেন্ট, there is potassium outflow, যেটার কারণে রিপোলারাইজেশন হয়। এটা এই গ্রুপের এক্সাম্পলের মধ্যে আছে অ্যামাইওডারন, ড্রনিডারন, অনেক ব্যাপারে মনে নাও থাকতে পারে। অনেক সময় অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস জিজ্ঞেস করলে, এখানে তো আসলে বেশি ডিপলি জিজ্ঞেস করা হয় না, একটু অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস এর ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল এগুলো ধরা হয়, আর কিছু কিছু স্পেসিফিক এরিথমিয়াতে কোনটার ক্ষেত্রে কোনটা ভালো কাজ করে, বা অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ ইফেক্ট অফ বিটা ব্লকার, অ্যান্টিঅ্যারিথমিক ইফেক্ট অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টিঅ্যারিথমিক ইফেক্ট অফ অ্যামাইডারন কিভাবে হয়, এগুলো একটু জিজ্ঞেস করা হয় অনেক সময়। তো এই রিলেশন অনেক সময় কোন এক্সামিনার একটু বেশি জানতে চাইতে পারে যে এমন একটা অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস এর নাম বলো যেটা নন রেনাল এক্সক্রেশন হয়। অথবা এইভাবে কোশ্চেন হইতে পারে যে একটা পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, সিকেডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, তার জন্য কোন গ্রুপের অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ প্রেফার্ড? এটার আনসার হচ্ছে এই দিস গ্রুপ, ক্লাস 3, অ্যামাইডারন, ড্রনিডারন। তো অ্যামাইডারন, ড্রনিডারন এদের হচ্ছে নন রেনাল এক্সক্রেশন। তো কাজেই সিকেডি যদি থাকে বা রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে তাদেরকে এটা দিতে সমস্যা নেই, কিন্তু বাকি গ্রুপের প্রায় ড্রাগগুলোরই রেনাল এক্সক্রেশন হয়, কাজে সিকেডি পেশেন্ট বা রেনাল ইম্পেয়ারমেন্টের পেশেন্টদের দিলে প্রবলেম। এবারে ক্লাস 4 এই গ্রুপের ড্রাগগুলো আমরা বললাম যে ক্লাস 4 তারা হচ্ছে ফেজ 2 কে ইন্টারফেয়ার করে, মানে ফেজ 2 হয় হচ্ছে স্লো ক্যালসিয়াম ইনফ্লো জন্য। তাহলে ওটাকে ইন্টারফেয়ার করে মানে তার মানে তারা ক্যালসিয়াম ইনফ্লো আর ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে কাজ করে, এই জন্য তারা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দ্যাট ইজ রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন ভেরাপামিন। তাহলে তোমরা এটা সহজে মনে রাখতে পারো জোড়া জোড়া করে কোন ফেজে কোন গ্রুপের ড্রাগ কাজ করে।
এই যে দেখো 10243342 102433 and 42 তার মানে ক্লাস 1 ইন্টারফেয়ার করে ফেজ 0, ক্লাস 2 ইন্টারফেয়ার করে ফেজ 4, ক্লাস 3 ইন্টারফেয়ার করে ফেজ 3, ক্লাস 4 ইন্টারফেয়ার করে ফেজ 2 10243342 আদার্স এর মধ্যে এটা বলে ফেলছি অ্যাট্রোপিন, ডিগক্সিন, অ্যাডিনোসিন এগুলো কোনো স্পেসিফিক গ্রুপে ফেলানো হয়নি। আচ্ছা, আবার এখানে একটা কথা বলি, সেটা হলো যে আমরা যদিও 4টা ক্লাস দেখাইলাম, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, কিছু কিছু অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগের আবার মোর দ্যান 1 ক্লাসের ইফেক্ট আছে। যেমন কুইনিডিন, এটা ক্লাসিফিকেশনে ক্লাস 1 এ ফেলানো হয়েছে, কিন্তু এটার ক্লাস 3 ইফেক্টও আছে। প্রোপানল, এটাকে ক্লাসিফিকেশনে ক্লাস 2 তে ফেলানো হয়েছে, কিন্তু এটার মাইনর ক্লাস 1 ইফেক্টও আছে। সটালল, এটাকে ক্লাসিফিকেশনে ক্লাস 2 তে ফেলানো হয়েছে, তবে এটার মেজর ক্লাস 3 ইফেক্টও আছে। আর ক্লাস 3 গ্রুপের যে ড্রাগ অ্যামাইওড্রোনিডারন, হ্যাঁ, এদের আবার অল ক্লাস ইফেক্ট আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এন্ড ক্লাস 4। যদিও ক্লাসিফিকেশনে এটাকে ক্লাস 3 হিসেবে ফেলানো, কিন্তু এদের ক্লাস 1, 2 এন্ড 4 ইফেক্টও আছে। এজন্য অনেক সময় এই ক্লাস 3 অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগসকে বা অ্যামাইওড্রোনিডারন এই ড্রাগগুলোকে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস। ব্রড স্পেকট্রাম অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস হচ্ছে ক্লাস 3 অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস গুলো, অ্যামাইওড্রোনিডারন। আদার্স ডিগক্সিন, অ্যাট্রোপিন and adenosine। আচ্ছা, এবারে আসো আমরা এই কয়েকটা ড্রাগের অ্যান্টিঅ্যারিথমিক ইফেক্ট কিভাবে হয়। বিটা ব্লকার, আচ্ছা তোমাদের আমরা বিটা ব্লকার, অটোনমিকে এবং অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টি এনজিনাল ড্রাগ, তারপরে হার্ট ফেলিওর, সব জায়গায় কিন্তু বিটা ব্লকার বলা হয়েছে। আগের সেই ডিসকাশন থেকে তোমরা বলার চেষ্টা করো দেখি বিটা ব্লকারের অ্যান্টিঅ্যারিথমিক ইফেক্ট কিভাবে হবে। স্যার নেগেটিভ কোনোট্রপিক ইফেক্ট। রিসেপ্টর দিয়ে এক্সপ্লেইন করো। স্যার বিটা ব্লকার আমাদের যে আছে কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার আছে, বিটা 1 স্যার। তো বিটা 1 ব্লক করে দিলে স্যার হবে আমাদের, বিটা 1 ব্লক করে দিলে আমাদের স্যার এই যে অ্যাড্রেনার্জিক যে সিস্টেম, অ্যাড্রেনার্জিক যে সাপ্লাইটা, এটা ব্লক হয়ে যাবে। তখন স্যার প্যারাসিম্প্যাথেটিক এটা বেশি স্টিমুলেটেড হয়ে যাবে। তো আমাদের বিটা ব্লকারের ইউজ তো মূলত, যদিও সিম্পলি অ্যারিথমিয়া বলা হচ্ছে, আসলে ট্যাকি অ্যারিথমিয়া যেগুলো, এগুলোতে যেমন এসভিটি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, এগুলোতে বিটা ব্লকার ইউজ হয়। তারপরে ট্যাকি অ্যারিথমিয়াতে মূলত। তাহলে বিটা ব্লকার ইউজ করলে বিটা ব্লকারস ব্লক বিটা 1 রিসেপ্টরস প্রেজেন্ট অন হার্ট। তাহলে বিটা 1 রিসেপ্টরস প্রেজেন্ট অন হার্ট যদি ব্লক হয়ে যায়, তাহলে বিটা 1 মিডিয়েটেড পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট ব্লক হয়ে গেল, আর হবে না। তাহলে এটা ব্লক হয়ে গেলে পাশাপাশি যে কোলিনার্জিক অ্যাক্টিভিটি হার্টের উপরে ছিল, M2 রিসেপ্টরের উপরে, তো সেটা তখন ওভারহ্যাং হয়ে যাবে, ডমিনেন্ট হয়ে যাবে। তার মানে তখন নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হবে। এটা হলো একটা ডাইরেক্ট রিসেপ্টর দিয়ে এক্সপ্লেনেশন। এটা অবশ্যই এক্সপ্লেন করবে। এছাড়া আরো বলা হয় অ্যান্টিঅ্যারিথমিক ইফেক্টের ক্ষেত্রে, সেটা হলো যে বিটা ব্লকারের বিটা ইফেক্ট হলো সেন্ট্রাল সিম্প্যাথেটিক ডিকচার্স, এটাকেও সে ইনহিবিট করে, সেন্ট্রাল সিম্প্যাথেটিক ডিকচার্স। তো কাজে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হার্টের উপরে ওদিক দিয়েও কমে গেল, ব্লক হয়ে গেল। এছাড়া এই অনেক অ্যারিথমিয়ার ক্ষেত্রে একটোপিক পেসমেকার অ্যাক্টিভিটি দেখা দেয়। তো বিটা ব্লকার গুলো ওই একটোপিক পেসমেকার অ্যাক্টিভিটিও ব্লক করতে পারে। তাহলে মোটামুটি 3টা এক্সপ্লেনেশন অ্যান্টিঅ্যারিথমিক ইফেক্ট জন্য বলতে হবে। একটা তুমি ডাইরেক্ট যেটা কার্ডিয়াক বিটা 1 রিসেপ্টর, এটাকে ব্লক করলো, তাহলে পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট আর হবে না, নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হবে, হার্ট রেট কমে যাবে, অ্যারিথমিয়া কন্ট্রোল হয়ে যাবে। এছাড়া বিটা ব্লকারস অলসো ইনহিবিট সেন্ট্রাল সিম্প্যাথেটিক ডিকচার্স, এই কারণে হার্টের উপরে যে সিম্প্যাথেটিক স্টিমুলেটরি ইফেক্ট, এটাও ব্লক হয়ে গেল। এছাড়া বিটা ব্লকার ক্যান ব্লক ectopic
pacemaker activity that is present in many arrhythmia. এই হলো antiarrhythmic effect of beta blockers. এবারে antiarrhythmic effect of amiodarone. এটা বলো, এটা আমরা ক্লাসিফিকেশনে কথার ভিতরে বলে ফেলছি, ওই কথাটাই জাস্ট সাজায় বলো কি মনে করতে পারছো? কোন গ্রুপের ড্রাগ? amiodarone ক্লাস 3 ক্লাস 3, তাহলে ক্লাস 3 ইন্টারফেয়ারস ফেজ 3 স্যার, ফেজ 3 আমি তো বললাম 1 Class 0 3 2 4 3 3 4 2 3 3, তাহলে amiodarone ক্লাস 3 antiarrhythmic drugs, তাহলে এটা ইন্টারফেয়ারস ফেজ 3, তার মানে হলো এটা ইন্টারফেয়ারস পটাশিয়াম আউটফ্লো, potassium repolarization, rapid repolarization due to potassium outflow, এটাকে সে ইনহিবিট করে কিভাবে? ওই যে একটা বড় নাম বললাম, inhibit rapidly activating component of potassium current, delayed rectifier potassium current, এটা বলতে পারলে ভালো, বইতে এভাবে লেখা আছে, it inhibit rapidly activating component of delayed rectifier potassium current, মোট কথা আলটিমেটলি potassium current, that is potassium outflow, এটাকে ইনহিবিট করতেছে, যার কারণে এসএ নোডের যে র্যাপিড রিপোলারাইজেশন হচ্ছিল, অ্যাকশন পটেনশিয়াল রিপোলারাইজেশন, এটা ব্লক হয়ে যাচ্ছে, এসএ নোডের অ্যাকশন পটেনশিয়াল ইনহিবিশন দিয়ে অ্যান্টিআরৃথমিক ইফেক্ট দিচ্ছে। এই হচ্ছে antiarrhythmic effect of amiodarone. এবার antiarrhythmic effect of atrial fibrillation, এগুলোর ক্ষেত্রে verapamil ইউজ করা হয়, ঠিক আছে? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে ক্যালসিয়াম অরিজিন অফ ইম্পালস এন্ড কন্ডাকশন অফ both are inhibited, so there is thus calcium channel blocker exerts antiarrhythmic effect. এবার antiarrhythmic effect of digoxin, এটা কালকে বলা হয়ে গেছে, ক্রোনোট্রপিক ইফেক্ট মনে আছে? স্যার নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট কি জন্য হয়? ভেগাল যে নার্ভাস সিস্টেম আছে, ভেরি গুড, ভেগাল নার্ভাস সিস্টেম, ডিগক্সিনের যে, হ্যাঁ ভেগাল, থ্যাংক ইউ। ডিগক্সিনের ইফেক্ট আমরা দুই ভাগ করে দেখিয়েছি না, একদিকে হলো ওই যে সোডিয়াম পটাশিয়াম এটিপেজ ইনহিবিট করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ইনহিবিট করে আলটিমেটলি ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দেয়, আর আবার আরেকদিকে কন্ট্রাকশন বাড়তে বাড়তে আবার ট্যাকিয়ারিথমিয়া হয়ে যেতে পারে। এদিকে একদিকে ইলেকট্রোলাইট রিঅ্যারেঞ্জমেন্টের জন্য এই ইফেক্ট, আর অন্যদিকে ইফেক্ট হলো ডিগক্সিন স্টিমুলেটস ভ্যাগাস নার্ভ, ডিগক্সিন কজেস ভ্যাগাল স্টিমুলেশন, আর ভ্যাগাল স্টিমুলেশন হয়ে গেলে কি হবে? নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, রিডাকশন অফ হার্ট রেট, সো হার্ট রেট রিডাকশন হয়ে গেলে ট্যাকিয়ারিথমিয়া কন্ট্রোল হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ডিগক্সিনের অ্যান্টিআরৃথমিক ইফেক্ট। রোল অফ atropine in bradycardia or heart block, বলো। এটা স্যার রিসেপ্টর মিডিয়েটেড, আমাদের স্যার কার্ডিয়াকে স্যার কোলিনার্জিক M2 জি স্যার কোলিনার্জিক M2 রিসেপ্টর আছে, অ্যাট্রোপিন স্যার যেহেতু অ্যান্টি মাস্কারেনিক, জি স্যার কোলিনার্জিক M2 কে স্যার ব্লক করে দিবে। অ্যাট্রোপিন অ্যাডমিনিস্ট্রেশন করলে এটা কার্ডিয়াক M2 রিসেপ্টরকে ব্লক করে দিবে। তো কার্ডিয়াক M2 রিসেপ্টর ব্লক হয়ে গেলে তাহলে M2 এর যে ইফেক্ট নেগেটিভ ক্রোনোট্রপিক, নেগেটিভ আইনোট্রপিক ইফেক্ট M2 এটা ব্লক হয়ে গেল, নেগেটিভ ইফেক্টটা ব্লক হয়ে গেল, তাহলে এখন অপোজিট ইফেক্ট যেটা
দ্যাট ইজ ক্যাটেকোলামাইনের ইফেক্ট, অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিনের ইফেক্ট, এটা যখন ডমিনেন্ট হয়ে যাবে তখন এটা পজিটিভ আইনোট্রপিক পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট দিবে। তাহলে ব্রেডিকার্ডিয়া আর হার্ট ব্লকের ক্ষেত্রে হার্ট যে কম থাকে এই হার্ট রেট এই অ্যাড্রেনার্জিক ইফেক্টের কারণে বেড়ে যাবে। তাহলে অ্যাট্রোপিন মাসকারেনিক 2 রিসেপ্টর ব্লক করে দিয়ে হার্ট রেট কমানোর ইফেক্টটাকে ব্লক করে রাখলো, তখন অটোমেটিক্যালি রিভার্স ইফেক্ট সেটা ডমিনেন্ট হয়ে যাবে, অ্যাড্রেনার্জিক ইফেক্ট, যেটা হার্ট রেট বেড়ে যাবে, হার্ট ব্লক ইমপ্রুভ করবে। আচ্ছা, এবারে একটা ছোট্ট একটা ড্রাগ, এটা কয়েক বছর থেকে ইউজ হচ্ছে, নতুন ড্রাগ, এখন আর নতুন নাই, অনেক কয়েক বছর তো হয়ে গেল। এটাও কিন্তু এই রুটিন ক্লাসিফিকেশন যেটা আমরা দেখাইলাম, ভগান উইলিয়ামস ক্লাসিফিকেশন, তার মধ্যে নাই, কিন্তু এটা কিন্তু খুব বেশি ইউজ হয়। এই আগে যেসব ড্রাগ ইউজ হইতো স্পেশালি এসভিটি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এগুলোর ট্রিটমেন্টে, এর মধ্যে এসভিটিটা ইম্পর্টেন্ট, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। আগে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হলে আইদার ডিগক্সিন অর বিটা ব্লকার অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো ইউজ হইতো। অ্যাডিনোসিন আসার পরে এখন ফার্স্ট ড্রাগ যেটা চুজ করা হয় এসভিটি ট্রিটমেন্টের জন্য সেটা হচ্ছে অ্যাডিনোসিন। এটা একটা এন্ডোজেনাস পিউরিন নিউক্লিওটাইড। এটার ইফেক্ট হচ্ছে স্লোয়িং অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশন। ইট অলসো ডাইলেটস করোনারি এন্ড পেরিফেরাল আর্টারিজ। এছাড়া এটার ব্রঙ্কোস্পাস্টিক ইফেক্টও আছে। তাহলে যে ইফেক্টের কারণে এটা এসভিটি তে ইউজ হয় সেটা হচ্ছে ইট কজেস স্লোয়িং অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশন। এসভিটি তে তো অনেক বেশি হার্ট রেট থাকে, ইসিজি তে দেখা যাচ্ছে একদম ঘন ঘন ওয়েভ, ঘন ঘন ওয়েভ। তো অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশন কমিয়ে দিতে পারলে, স্লো করে দিতে পারলে তখন হার্ট রেট কমে আসবে। আর এগুলো এডিশনাল ইফেক্ট, করোনারি পেরিফেরাল আর্টারি ডাইরেক্ট করে, ব্রঙ্কোস্পাজম করে, এটা আবার অনেকের ক্ষেত্রে সাইড ইফেক্ট হয়। এডিনোসিন ইউজ করলে এজন্য অ্যাজমার হিস্ট্রি দিতে হয় এডিনোসিন দেওয়ার আগে। ব্রঙ্কোস্পাজম হয়, অনেকের হুইজ ডিসপনিয়া হয়, আবার চেস্ট ডিসকমফোর্ট এগুলো হয়। মেটাবলিজম বাই অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এনজাইম দ্বারা র্যাপিডলি ব্রেকডাউন। আচ্ছা, এটা কোন রুটে দেওয়া হয় হতে পারে বলো দেখি, তোমাদের কি মনে হয়? অ্যাডিনোসিন এসভিটি, সাডেন অনসেট অফ এসভিটি, এটা কিন্তু পেশেন্টের জন্য খুব ট্রাবলসাম। আইভি স্যার, আইভি ভেরি গুড, আইভি তো দিতে হয়। এখন এই ড্রাগটার ডিউরেশন অফ মানে টি হাফ কেমন হতে পারে বলো দেখি, হাফ লাইফ কেমন? খুব কম স্যার, র‍্যাপিড মেটাবলিজম হয়। র‍্যাপিড ব্রেকডাউন বাই এডিনোসিন ডিঅ্যামাইনেজ, হ্যাঁ, কম বলতে কতক্ষণ হতে পারে বলো? ফিউ মিনিটস স্যার, ফিউ সেকেন্ডস, ফিউ মিনিটস এরকম। very 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 short duration of action, very 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 short t-half। এটা t-half হচ্ছে less than 2 সেকেন্ড অনলি, ঠিক আছে? এই জন্য এটা কিন্তু আইভি দিতেও টেকনিক অ্যাপ্লাই করতে হয়, কারণ 2 সেকেন্ড তো হাফ লাইফ, তো আইভি দিতেও তো সময় লাগে। তো যদি দেখা যায় দিতে দিতে এর হাফ লাইফই শেষ হয়ে যায় তাহলে তো অ্যাকশনই হবে না। তো সেই জন্য এটা তোমাদের প্র্যাকটিক্যাল কথা, তোমাদের কার্ডিওলজি ওয়ার্ডে কাজ করলে এগুলো যাবে। এটা হলো ইনজেকশন দিয়ে একদম ফ্লুইড দিয়ে র্যাপিডলি ফ্লাশ করে দিতে হয়, যাতে খুব র্যাপিডলি এটা টার্গেট সাইটে পৌঁছে যায়। তো ঠিক আছে, এখন ইউজেস অফ অ্যাডিনোসিন আমি বলে ফেললাম, এটার ইউজ হচ্ছে এসভিটি। তো এটা এই ভেরাপামিল দিয়েও এসভিটি ট্রিটমেন্ট করা যায়, বিটা ব্লকার দিয়েও এসভিটি ট্রিটমেন্ট করা যায়, ডিগক্সিন দিয়েও এসভিটি ট্রিটমেন্ট করা যায়। তবে একটা প্রবলেম হলো এই এসভিটির ইসিজি ফাইন্ডিং আর ভিটি মানে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ইসিজি ফাইন্ডিং অনেক সময় ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এসভিটির হোক আর ভিটি হোক, যদি এডিনোসিন দেওয়া হয় তাহলে এসভিটি হলে তো ইমপ্রুভমেন্ট হবে, ভিটি হলে ইমপ্রুভমেন্ট হবে না, কিন্তু আবার কোনো ডিটোরিয়েশনও করবে না সে। কিন্তু ভেরাপামিল যে আবার একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট যেটা এসভিটির জন্য ইফেক্টিভ, কিন্তু ভিটির জন্য
ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে যদি আবার ভেরাপামিল দেওয়া হয়, যেহেতু এটা নেগেটিভলি আইনোট্রপিক অ্যান্ড কোনোট্রপিক ইফেক্ট শো করবে, ভিটির জন্য কিন্তু এটা খুবই ডেঞ্জারাস। সেই জন্য কনফিউশন থাকলে নিয়ম হলো যে এডিনোসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এটা এসবিটি হোক আর ভিটি হোক, যদি আমরা বুঝতে না পারা যায়। তো এসবিটি হলে এডিনোসিন দিলে ইমপ্রুভমেন্ট হবে, ভিটি হলে ইমপ্রুভমেন্ট হবে না, আর কোনো প্রবলেম হবে না। কিন্তু ভেরাপামিল দিলে এসবিটির জন্য এটা হেল্পফুল হবে, কিন্তু ভিটির জন্য এটা ডেঞ্জারাস হবে, যেহেতু এটা নেগেটিভলি আইনোট্রপিক। কিন্তু অ্যাডিনোসিন নেগেটিভলি আইনোট্রপিকও না, আবার এটা শর্ট অ্যাক্টিং, কাজে এটার অ্যাকশন তো শর্ট থাকবে। প্রিন্সিপালস অফ অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ থেরাপি। এরিথমিয়া, কার্ডিয়াক এরিথমিয়া পেয়ে গেলেই যে আমাদেরকে অলওয়েজ ড্রাগ দিতে হবে তা কিন্তু না। many arrhythmias are only for short time, that is temporary. কোনো কারণে ইভেন অ্যাংজাইটি, টেনশন এগুলোর কারণে টেম্পোরারি কারো কারো এরিথমিয়া হয়। স্মোকিং, টেকিং টি, কফি, অ্যালকোহল এগুলোর কারণেও টেম্পোরারিলি অ্যারিথমিয়া হতে পারে। তো কাজেই এই টেম্পোরারি অ্যারিথমিয়ার ক্ষেত্রে ইট ইজ রিকমেন্ডেড নট টু প্রেসক্রাইব অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ। টেম্পোরারি অ্যারিথমিয়ার ক্ষেত্রে ওই কন্ডিশন গুলা কন্ট্রোল করতে হবে। অ্যাংজাইটি রিমুভ করো, টেনশন রিমুভ করো, স্মোকিং, অ্যালকোহল, টি, কফি এগুলো এটা গিভ আপ করে দেখ, তাহলে দেখা যাবে যে অ্যারিথমিয়া কন্ট্রোল হয়ে যাবে। তো এই জন্য অ্যারিথমিয়া পাইলে যে ড্রাগ দিতে হবে তা না, এটা হলো একটা প্রিন্সিপাল। অ্যানাদার প্রিন্সিপাল হচ্ছে যে কোনো অ্যারিথমিয়ার ক্ষেত্রে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ প্রেসক্রাইব করার আগে দেখতে হবে যে তার আদার কোনো এমন ডিজিজ কন্ডিশন আছে কিনা যেটার কারণে অ্যারিথমিয়া হতে পারে। যেমন হাইপারথাইরয়েডিজম, এটা একটা ইম্পর্টেন্ট কন্ডিশন যেটাতে কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, ট্যাকিঅ্যারিথমিয়া হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল একটোপিক এগুলো হয়। তো এই ক্ষেত্রে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ যদি দেওয়া একেবারে ইমার্জেন্সি না হয় তো বেটার টু অ্যাভয়েড। তো হাইপারথাইরয়েডিজম কন্ট্রোল করে দিলে, হরমোন লেভেল নর্মাল হয়ে আসলে দেখা যাবে যে তার অ্যারিথমিয়া থাকবে না। এর জন্য তাহলে 1 নম্বর কথা হলো যে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ অ্যারিথমিয়া পাইলেই দিতে হবে তা নয়, বরং দেখতে হবে যে এটা টেম্পোরারি অ্যারিথমিয়া কিনা। যদি টেম্পোরারি হয় তাহলে কি কারণে টেম্পোরারি অ্যারিথমিয়া হচ্ছে এগুলোকে ম্যানেজ করা। 2 নম্বর হলো যদি কোনো প্যাথোলজি, কোনো ডিজিজ কন্ডিশন তার থাকে যেটার কারণে অ্যারিথমিয়া হতে পারে, এটা এরকম কিছু খুঁজতে হবে, পাওয়া গেলে সেটা ট্রিটমেন্ট করতে হবে। ইসকেমিক হার্ট ডিজিজের কারণে অনেক ইসকেমিক হার্ট ডিজিজ টেম্পোরারি অ্যারিথমিয়া হতে পারে, তো সেই ট্রিটমেন্ট দিলে তার অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ নাও লাগতে পারে। আর যখন দেখা যাচ্ছে যে অ্যারিথমিয়া ট্রিটমেন্ট অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ দেওয়াই লাগবে, তখন সবকিছু কনফার্ম করে তারপরে দিতে হবে। আর একটা ভাইটাল কথা হলো যে একটু আগে যেটা বললাম, কেন কনফার্মেশন, ইসিজি কনফার্মেশন দরকার। এসভিটি এন্ড ভিটি এই দুইটা ইসিজি অনেক সময় কাছাকাছি হয়ে কনফিউশন হতে পারে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে এটাকে কনফার্ম করার, রিপিটেডলি ইসিজি করে কনফার্ম করার চেষ্টা করতে হবে। তো কনফার্ম করতে পারলে তো সেই হিসেবে ড্রাগ চুজ করে দিতে হবে। আর কনফিউশন থেকে গেলে যেটা বলা হলো যে আগে এডিনোসিন দিতে হবে এসভিটি আর ভিটির ক্ষেত্রে। এডিনোসিন দিলে কন্ট্রোল হয়ে গেলে বোঝা গেল হ্যাঁ এটা এসভিটি ছিল, আর যদি কন্ট্রোল না হয় তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা ভিটি। তো এই সব, আর যতদিন অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ কন্টিনিউ করা প্রয়োজন ততদিন করতে হবে, কারণ অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ themselves may cause cardiac arrhythmia. অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ নিজেরাই আবার অ্যারিথমিয়া করতে পারে। আমরা দেখেছি যে ডিগক্সিন, আমরা আজকে দেখাইলাম যে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ হিসেবে, আবার কালকে দেখিয়েছি যে ডিগক্সিনের অ্যাডভার্স ইফেক্ট হিসেবে অনেক ধরনের অ্যারিথমিয়া হয়। এরকম অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস গুলো নিজেরাই অ্যারিথমিয়া করতে পারে, যেহেতু তারা আসলে হার্টের অ্যাকশন, এসিনোডের অ্যাকশন পটেনশিয়ালকে ইন্টারফেয়ার করে কাজ করে, তাহলে তারা নিজেরাও অ্যারিথমিয়া করতে পারে। এই জন্য যতক্ষণ না দিয়ে পারা যায় দেবো, আবার যখন ইমার্জেন্সি হয় তখন তো দিতেই হবে। দেবো যতদিন দরকার ততদিন, যখন আর দরকার নেই তখন স্টপ করে দিতে হবে। আমরা চাই না যে পেশেন্টকে অ্যারিথমিয়া রিস্কের মধ্যে তাকে রাখবো। প্রিন্সিপালস অফ ইউজ অফ অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে বা রিটেনে আসতে পারে, এই জন্য আমি একটু ডিসকাস করলাম। তোমাদের ক্যাটজাং নিয়ে এটা দেয়া আছে, তোমরা একটু করে নেবে, আমি ডিসকাস করে দিলাম। কি কি ড্রাগ কার্ডিয়াক অ্যারিথমিয়া নিজেরাই করতে পারে? আমরা একটু আগেই এখনই বললাম যে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস themselves may cause cardiac arrhythmia, তাহলে এটা একটা গ্রুপ। এছাড়া
স্পারফ্লক্সাসিন, এটা একটা কুইনোলন গ্রুপের অ্যান্টিবায়োটিক। যে গ্রুপে সিপ্রোফ্লক্সাসিন আছে এই গ্রুপের মধ্যে স্পারফ্লক্সাসিনও আছে। তো ইনিশিয়ালি যখন এই ড্রাগটা আসে মার্কেটে তখন কিন্তু খুব ইউজ হচ্ছিল, পরে দেখা যাচ্ছিল যে অনেকের কার্ডিয়াক অ্যারিথমিয়া হচ্ছে। একটা অ্যারিথমিয়ার নাম আছে ম্যালিগন্যান্ট ট্যাকিঅ্যারিথমিয়া টর্সেট ডি পয়েন্টিস। স্পারফ্লক্সাসিনের কারণে ওই অ্যারিথমিয়াটা অনেকের হচ্ছিল, তখন এটা আবার মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে। এরপরে টারফিনাডিন, এটা একটা অ্যান্টিহিস্টামিন, এটাও যখন প্রথম আসে তখন বেশ ইউজ হচ্ছিল, পরে এক সময় যে ট্যাকিঅ্যারিথমিয়ার কারণে এটাও মার্কেট থেকে উঠে গেছে। তো কুইনিডিন, ডিগক্সিন এগুলো এখনো ইউজ হচ্ছে, ইউজ আছে, তবে ইউজ কমে গেছে আর কি। তাহলে এই হলো কার্ডিয়াক অ্যারিথমিয়া সম্পর্কে কথা ইন জিস্ট। এবারে আমরা আরেকটা ছোট্ট টপিকস ডিসকাস করি, যতটুকু করা যায় করে শেষ করে দিই। এই ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ প্রিভিয়াস টপিকে এগুলোর ক্ষেত্রে স্যার, হ্যাঁ প্রিভিয়াস টপিকের একটু কনফিউশন আছে স্যার একটা জায়গায়। স্যার আমরা ফিজিওলজিতে যে পড়ছিলাম যে এসএ নোডের অ্যাকশন পটেনশিয়াল, স্যার এসএ নোডের অ্যাকশন পটেনশিয়াল ফিজিওলজিতে স্যার ওর মধ্যে তো অন্যরকম পড়াইছিল, আর ভেন্টিকুলার মাসল ফাইবারের স্যার এসএ নোডের পটেনশিয়াল স্যার ওইখানে ডিপোলারাইজেশন, ভেন্টিকুলার মাসেলের আলাদা তো অ্যাকশন পটেনশিয়াল, ভেন্টিকুলার মাসেল আর এসএ নোডের তো আলাদা। আমরা তো এসএ নোডেরটা দেখাইলাম স্যার, কিন্তু আমাদের এইটাই তো ভেন্টিকুলার মাসল ফাইবার পড়াইছিল স্যার, মানে যেটা আপনি এসএ নোডেরটা দেখাইছেন। এরিথমিয়া মূলত এসএ নোডের সঙ্গে রিলেটেড, সেজন্য আমরা এসএ নোডেরটাই দেখাইলাম। তোমরা দেখো বইতে গিয়ে আবার দেখো, ফার্মাকোলজিতে তো এই অ্যান্টি-অ্যারিথমিয়া এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এসএ নোডের এই অ্যাকশন পটেনশিয়াল এফএস 0 1 2 3 4 এই চারটা এইভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, অ্যান্টি ডিসলিপিডেমিক drugs that are used for management of dyslipidemia. What do you mean by dyslipidemia? Dyslipidemia জানো? হাইপারলিপিডেমিয়া কি? লিপিডেমিয়া মানে স্যার লিপোপ্রোটিন, স্যার লিপোপ্রোটিনটা স্যার বেশি হইতে পারে, একটা হইতে পারে বা অনেকগুলো লিপোপ্রোটিন। ব্লাড লিপিড, সিম্পলি রাইজ অফ ব্লাড লিপিড লেভেল আমরা যদি সিম্পলি বলি, দ্যাট ইজ হাইপারলিপিডেমিয়া। এখন আমরা এখানে বলতেছি ডিসলিপিডেমিয়া, এটা মানে কি? এটা বেড়ে যাইতে বা কমে যাইতে পারে, মানে ডিফিকাল্টি আর কি। আচ্ছা, এটা বলার ক্ষেত্রে তোমাদের তাহলে আগে একটু বলি যে লিপিড প্রোফাইল দেখা হয় না পেশেন্টের, অনেক পেশেন্টেরই যাদের কার্ডিওভাস্কুলার আর সেরিব্রোভাস্কুলার ডিজিজের রিস্ক আছে, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, তাদের প্রায় লিপিড প্রোফাইল এটা দেখা হয়। তার মানে ব্লাডে লিপিডের কি অবস্থা, প্রোফাইলটা কেমন। তো তাতে কয়টা লিপিড দেখা হয় মূলত? টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল এন্ড ট্রাইগ্লিসারাইড, তাই না? তাহলে এই চারটে দেখা হয়। এখন এই চারটে যে দেখা হয়, এইচডিএল এর মধ্যে এইচডিএলটাকে বলা হচ্ছে ফ্রেন্ড লিপিড, গুড লিপিড, তাই না? বাকিগুলা এলডিএল, ভিএলডিএল, আইডিএল, ট্রাইগ্লিসারাইড এগুলোকে বলা হয় এনিমি লিপিড, হ্যাঁ, ব্যাড লিপিড। তো আমাদের কাম্য হলো এইচডিএল বেশি থাকবে আর এলডিএল, টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো কম থাকবে, তাই না? এইচডিএল বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়া ভালো। এইচডিএল বেশি হলে এটা ভালো, আর বাকিগুলো বেশি হওয়া খারাপ। তাহলে আমাদের টার্গেট থাকে এগুলো বাকিগুলো কম রাখা আর এইচডিএল বেশি রাখা। তো এখন আগে হাইপারলিপিডেমিয়া টার্মটা এখনো বলা হয়। তো হাইপারলিপিডিয়া মানে তাহলে ইন জেনারেল বলা হচ্ছে যে রাইজ অফ ব্লাড লিপিড লেভেল। তো এখানে আবার হাইপার বলে আমরা যদি বলি যে লিপিড লোয়ারিং ড্রাগস, হাইপারলিপিডেমিয়া হলে তো তাহলে তো আমাদের ড্রাগের গুলোর নাম দেওয়া উচিত লিপিড লোয়ারিং ড্রাগস। কিন্তু আসলে কি আমরা ব্লাডের লিপিড প্রোফাইলে যে লিপিড গুলো দেখি সবগুলো কি আমরা কমাইতে চাই? আমরা তো সবগুলোকে কমাইতে চাই না, আমরা এইচডিএল কে আমরা বেশি রাখতে চাই, বাকিগুলোকে কমাইতে চাই। এই জন্যই নাও প্রেফার্ড টার্ম ইজ ডিসলিপিডেমিয়া। ডিসলিপিডেমিয়া মানে হলো ডিস্টারবেন্স ইন ব্লাড লিপিড লেভেল, মানে নরমাল লিপিড যেমন থাকার কথা তার থেকে যে কোনো ধরনের ডিস্টারবেন্স, ডেভিয়েশন, এটাই হচ্ছে ডিসলিপিডেমিয়া। তো এইচডিএল কমে যাওয়া, এটা হলো আমাদের ডিস্টারবেন্স নরমাল ফিজিওলজি থেকে।
আর বাকিগুলো বেড়ে যাওয়া এটা হলো ডিস্টারবেন্স। তো এই কনসেপ্ট থেকেই ডিসলিপিডেমিয়া বলা হচ্ছে, মানে এনি ডিস্টারবেন্স ইন ব্লাড লিপিড লেভেল। আর এই জন্য যে ড্রাগগুলো ইউজ করা হয় টু ম্যানেজ ডিসলিপিডেমিয়া তাদেরকে বলা হচ্ছে অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগস। আর হাইপারলিপিডেমিয়া আগে বলা হয়তো, এখনো টার্মটা পুরো উঠে যায় নাই, হাইপারলিপিডেমিয়া এখনো বলা হয়, সেক্ষেত্রে বলা হয় লিপিড লোয়ারিং ড্রাগস। তো আমাদের প্রেফার্ড টার্ম হচ্ছে আসলে ডিসলিপিডেমিয়া, আর এই ড্রাগের নাম হবে অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগ। তো লো HDL may be associated with increased risk of coronary atherosclerosis. High level of HDL appear to have protective effect. তার মানে HDL বেশি হলে এটা প্রোটেক্টিভ, আর HDL কম হলে বরং অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্ক বেড়ে যাবে। আবার টোটাল কোলেস্টেরল, LDL কোলেস্টেরল, VLDL, IDL এগুলো যদি আবার বেড়ে যায় তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স বেড়ে যায়। আর ট্রাইগ্লিসারাইড যদি বেড়ে যায়, তো এটা আসলে এটা কিছুটা অ্যাথেরোস্ক্লেরোসিসের সঙ্গে রিলেটেড, তবে ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে গেলে মেইন রিস্ক হচ্ছে টু ডেভেলপ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তো হাইপারলিপিডেমিয়া হলো ব্লাড লিপিড লেভেল বেড়ে যাওয়া, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্ক। আর হাইপারলাইপেমিয়া আর একটা টার্ম, সেটা হলো যে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, এটার নাম হাইপারলাইপেমিয়া, এটার রিস্ক হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আর আমরা যেটা বললাম ডিসলিপিডেমিয়া, মানে এনি ডিস্টারবেন্স অর ডেভিয়েশন ইন ব্লাড লিপিড লেভেল, ডিসলিপিডেমিয়া। তো লিপিড বেড়ে গেলে যেটা হয়, কোলেস্টেরল বেড়ে গেলে এগুলো আর্টেরিয়াল ওয়ালে ডিপোজিশন হয়, টিউনিকা ইন্টিমাতে ডিপোজিশন হয়ে অ্যাথেরোমা ফর্মেশন করে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন করে, এটা আবার বাড়তে থাকে, নেক্সট সময় রাপচার হয়ে যায়, প্লেটলেট এগ্রিগেশন হয়, থ্রম্বাস ফর্মেশন হয়, এইভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা প্রোগ্রেস করতে থাকে। এই VLDL, LDL, IDL এগুলো হচ্ছে অ্যাথেরোজেনিক লিপিড, আর HDL হচ্ছে অ্যান্টি অ্যাথেরোজেনিক। তো আমাদের ট্রিটমেন্ট গোল কি? যাদের ডিসলিপিডেমিয়া থাকে, LDL কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল বেশি থাকে, তো আমাদের ট্রিটমেন্ট গোল হচ্ছে যে যাতে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন না হয়, অথবা যতটুকু হয়ে গেছে এটা আর প্রোগ্রেস না করে। প্রিভেন্ট প্রোগ্রেশন অফ established plaque or prevent formation of atherosclerotic plaque. এটা কিভাবে সম্ভব? By reducing total cholesterol and LDL cholesterol level and by increasing HDL cholesterol level. Total cholesterol and LDL কমানো আর HDL বাড়ানো, আর যার ট্রাইগ্লিসারাইড বেশি আছে তার ট্রাইগ্লিসারাইড কমানো। তো এটা কিভাবে? নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন, ওবেসিটি কারেকশন, ডায়েটারি মডিফিকেশন, ডিফারেন্ট নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ আছে, এগুলো দিয়ে ট্রাই করা যেতে পারে। যাদের ডিসলিপিডেমিয়া থাকে ইনিশিয়ালি, ডায়েটারি মডিফিকেশন, ওয়েট রিডাকশন, ওবেসিটি কারেকশন, লাইফস্টাইল মডিফিকেশন, এগুলো দিয়ে ট্রাই করা যেতে পারে। যদি এগুলো দিয়ে ট্রাই করেও ব্লাড কোলেস্টেরল, ব্লাড লিপিড লেভেল কন্ট্রোল করা না যায়, তখন there is recommendation to use anti-dyslipidemic drugs. What are the groups of anti-dyslipidemic drugs? Number one group, statins. Statins. Second group, anion exchange resin, that is bile acid sequestrant, ezetimibe, fibrates, nicotinic acid, and একদম লেটেস্ট গ্রুপ অ্যাড হয়েছে এই লিস্টে, সেটা হলো PCSK9 ইনহিবিটরস। তাহলে এই অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগস বললে অবশ্যই সবার আগে বলতে হবে স্ট্যাটিন, এরপরে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন, বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্টস, ইজিটিমাইব, ফাইব্রেট, নিকোটিনিক অ্যাসিড ডেরিভেটিভস, PCSK9 ইনহিবিটরস। স্ট্যাটিন হলো, স্ট্যাটিন দিয়ে অনেকগুলো ড্রাগের নাম আছে, অ্যাটোরভাস্টাটিন, ফ্লুভাস্টাটিন, সিমভাস্টাটিন, রসুভাস্টাটিন, পিটাভাস্টাটিন, এগুলো স্ট্যাটিন দিয়ে নাম সব। স্ট্যাটিন মূলত ইনহিবিট করে HMG-CoA রিডাকটেজ এনজাইম। এই এনজাইমটা কোন পাথওয়ের এনজাইম? কোলেস্টেরল সিনথেসিস। HMG-CoA কোলেস্টেরল সিনথেসিসের, বায়োসিনথেসিসের রেট লিমিটিং স্টেপের যে এনজাইম, এটা হচ্ছে HMG-CoA রিডাকটেজ। তো এই এনজাইমকে ইনহিবিট করে সে কোলেস্টেরল সিনথেসিস ইনহিবিট করে কাজ করে। আচ্ছা, মেকানিজম আমরা একটু পরে আসতেছি।
আর অ্যানায়ন এক্সচেঞ্জ এটা বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন, এটা আছে ইজিটিমাইব, এরা হচ্ছে ইন্টেস্টিনাল কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর, ফাইব্রেট গ্রুপ। এই ফাইব্রেট মূলত ট্রাইগ্লিসারাইড লেভেল কমায়, ট্রাইগ্লিসারাইডের ব্রেকডাউন কমায়, ব্রেকডাউন বাড়িয়ে দিয়ে ট্রাইগ্লিসারাইড লেভেল কমায়। নিকোটিনিক অ্যাসিড ডেরিভেটিভ, এটা মূলত এইচডিএল কে বাড়িয়ে দেয়, আর ফাইব্রিক ট্রাইগ্লিসারাইডও কিছুটা কমায়। আর PCSK9 হলো লেটেস্ট গ্রুপের ড্রাগ, এটা যেটা যখন আদার অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগস দিয়েও লিপিড লেভেল কন্ট্রোল করা যায় না, তখন PCSK9 ইনহিবিটর ইউজ করার কথা বলা হয়েছে। এই যে স্ট্যাটিনস বলতেছিলাম, পরীক্ষায় তোমাদের অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগস এর মধ্যে স্ট্যাটিনসই সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়, রিটেনেও আসে। মেকানিজম হাউ অ্যাটরভাস্টাটিন দিয়ে দিল, হাউ অ্যাটরভাস্টাটিন আর রোসুভাস্টাটিন রিডিউস ব্লাড কোলেস্টেরল লেভেল, এটা কিন্তু আসে মেকানিজম পরীক্ষায়। অ্যাডভার্স ইফেক্টস কি, এগুলো ফেস করতে হয় পরীক্ষায়। তাহলে অ্যাটরভাস্টাটিন, রোসুভাস্টাটিন, সিমভাস্টাটিন, প্রাভাস্টাটিন, ফ্লুভাস্টাটিন, এগুলো হলো স্ট্যাটিন। তো কিভাবে কমায়, ওই যে বললাম ইনহিবিটস HMG-CoA রিডাকটেজ। তো HMG-CoA রিডাকটেজ ইনহিবিট হয়ে গেলে কোলেস্টেরল সিনথেসিস হলো না। কোলেস্টেরল সিনথেসিস না হলে তোমাদের যে এখনই বললাম কোশ্চেন আসে যে কিভাবে ব্লাড কোলেস্টেরল লেভেল কমায়, এটার সাথে এটা কিভাবে মিলবে? কোলেস্টেরল সিনথেসিস হয় কোথায়? লিভারে স্যার, সাইট অফ, হ্যাঁ লিভারে স্যার, লিভার। তবে শুধুই কি লিভারই কোলেস্টেরল সিনথেসিস করে? অন্য কোথাও হয় স্যার। মেইনলি এবং কোলেস্টেরল মেটাবলিজমের সময় লিভারই মেইনলি ইনভলভ, লিভারের দিকে। তবে আর অনেক অর্গানিক কিন্তু অনেক সেলই, এবং কোনো আমি তো যতটুকু মনে পড়ে বায়োকেমিস্ট্রির বইতে পড়ছিলাম, এনি নিউক্লিয়েটেড সেল ক্যান সিনথেসাইজ কোলেস্টেরল। এনজাইম ইনহিবিশন হয়ে গেল স্ট্যাটিন দ্বারা, তখন কোলেস্টেরল সিনথেসিস লিভারে আমরা ধরি, যদি ইন্ট্রাহেপাটিক কোলেস্টেরল সিনথেসিস কমে গেল, তো যখন ইন্ট্রাহেপাটিক কোলেস্টেরল সিনথেসিস কমে যাবে, লিভার থেকে কোলেস্টেরল দিয়ে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে। লিভারের কোলেস্টেরল দিয়ে বাইল অ্যাসিড তৈরি হয়, বাইল সল্ট তৈরি হয়, মেমব্রেনে কিছু কোলেস্টেরল লাগে, চলে যায়, সেল মেমব্রেন, অর্গানেলি মেমব্রেন, এগুলোতে চলে যায়। ঠিক আছে, তাহলে কোলেস্টেরল অনেক ফাংশন আছে, তো এই ফাংশন গুলো তো তখন বন্ধ হওয়ার পথে। তো তখন যেটা হয়, LDL রিসেপ্টর এক্সপ্রেশন অন লিভার সেল সারফেস এটা বেড়ে যায়। তখন LDL রিসেপ্টর সার্কুলেশন থেকে বেশি বেশি LDL আপটেক করে ক্লিয়ার করে। তো সার্কুলেশন থেকে যখন লিভার LDL কে বেশি বেশি করে দিচ্ছে, তো তখন সার্কুলেশনে ব্লাডে LDL কোলেস্টেরল কমে যাচ্ছে, এইভাবে মূলত কমে। তাহলে সিনথেসিস প্রথমে হলো কথা, ইন্ট্রাহেপাটিক সিনথেসিস কমে গেল, ইন্ট্রাসেলুলার সিনথেসিস কমে গেল HMG-CoA রিডাকটেজ ইনহিবিশনের কারণে। তো এই কারণে LDL রিসেপ্টর এটা আপ রেগুলেটেড হবে, ওভার এক্সপ্রেসড হবে, এবং সে সার্কুলেশন থেকে বেশি বেশি LDL আপটেক করবে, ব্রেকডাউন করবে, ক্লিয়ার করে দেবে। তখন সার্কুলেশনে LDL কোলেস্টেরল রিডাকশন হয়ে গেল। এই হচ্ছে হাউ স্ট্যাটিন কজেস রিডাকশন অফ ব্লাড কোলেস্টেরল লেভেল। তো স্ট্যাটিনের ইফেক্টিভনেস মূলত টোটাল কোলেস্টেরল এন্ড LDL কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে। এছাড়া সে কিছুটা TGO কমায় আর কিছুটা HDL বাড়ায়। তো মেইন ইফেক্টর হলো LDL কোলেস্টেরল এন্ড টোটাল কোলেস্টেরল কমানো। এডিশনাল ইফেক্ট কিছুটা TGO কমায় আর কিছুটা HDL বাড়ায়। এজন্য যাদের টোটাল কোলেস্টেরল বেশি, LDL কোলেস্টেরল বেশি, আবার HDL কম, তো তাদের ক্ষেত্রে বেশি ইফেক্টিভ। স্ট্যাটিনের অ্যাডভার্স ইফেক্ট, স্ট্যাটিনের অ্যাডভার্স ইফেক্ট দুইটা অর্গানে অ্যাডভার্স ইফেক্ট ভালো করে মনে রাখতে হবে। একটা হলো মাসেল আর একটা হচ্ছে লিভার। মাসেলে মায়োসাইটিস করে, সিম্পল মায়ালজিয়াও হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, মায়োসাইটিস। আর লিভারে হেপাটিক ডিসফাংশন, দ্যাট ইজ elevated liver enzyme, HGPT, HGOT এগুলো বাড়ায় দিতে পারে। তো যেহেতু এই কারণে লিভার ডিজিজে, অ্যাকুট আর ক্রনিক লিভার ডিজিজ, প্রেগন্যান্সি, এক্ষেত্রে এগুলো স্ট্যাটিন কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে কন্ট্রাইন্ডিকেশন অফ স্ট্যাটিন বললে
acute liver disease, chronic liver disease, pregnancy. Bile acid sequestrant, that is second group যেটা ion exchange resin, for example হচ্ছে cholestyramine and cholestyramine, এরা হলো এদেরকে অ্যাডমিনিস্ট্রেশন ওরালি করা হলে এটা ইন্টেস্টাইনের বাইল অ্যাসিডকে বাইন্ড করে ফেলে। তো বাইল অ্যাসিডকে বাইন্ড করলে আর এই বাইল অ্যাসিড অ্যাবজর্পশন হতে পারে না। তো যখন বাইল অ্যাসিড আর অ্যাবজর্পশন হচ্ছে না, আমরা জানি যে বাইল অ্যাসিডের এন্টারোহেপাটিক রিসাইক্লিং হয়, তাহলে সেই এন্টারোহেপাটিক রিসাইক্লিং হবে না, তাহলে বাইল অ্যাসিড নতুন করে তৈরি করার প্রয়োজন হবে। তো তখন লিভারের কোলেস্টেরল গুলো বাইল অ্যাসিডে কনভার্সন হয়ে যাবে। তো লিভারে কোলেস্টেরল বাইল অ্যাসিডে কনভার্সন হয়ে গেলে তো এখানে কোলেস্টেরলের ঘাটতি দেখা দিবে। তো এটাকে আবার কভার করার জন্য এলডিএল রিসেপ্টর ওভার এক্সপ্রেশন হবে, সার্কুলেশন থেকে এলডিএল কোলেস্টেরল এই রিসেপ্টর দ্বারা লিভারে আপটেক বেশি হয়ে যাবে, তখন সার্কুলেশন থেকে কমে যাবে। তাহলে প্রথমে ইন্টেস্টাইনে বাইল অ্যাসিড বাইন্ড করতেছে, এন্টারোহেপাটিক রিসাইক্লিং অফ বাইল অ্যাসিড এটা হচ্ছে না, তখন লিভারে যে কোলেস্টেরল গুলো ছিল এগুলো বাইল অ্যাসিডে কনভার্সন হয়ে যাবে। তো লিভারে আবার কোলেস্টেরল তখন কমে গেল, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেরল। তো এটাকে কভার করার জন্য এলডিএল রিসেপ্টর অ্যাক্টিভিটি লিভার বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিলে এলডিএল রিসেপ্টর সার্কুলেশন থেকে এলডিএল কোলেস্টেরলকে আপটেক করবে বেশি বেশি করে, এটাকে সে ইন্ট্রাসেলুলার ইন্ট্রাহেপাটিক এটার কাজে লাগাবে, ইউটিলাইজেশন করবে। এইভাবে বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেশন দিলে ব্লাড লিপিড লেভেল কোলেস্টেরল লেভেল কমে যাচ্ছে। ইজিটিমাইড, এটাকে বলা হয় ইন্টেস্টিনাল কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর। ইন্টেস্টিনাল কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর তার মানে এটা অ্যাডমিনিস্ট্রেশন করা হলে সেই ইন্টেস্টাইন থেকে কোলেস্টেরল অ্যাবজর্পশনই কমিয়ে দেবে, তো কাজেই ব্লাডে কোলেস্টেরল লেভেল কমে যাবে। ইন্টেস্টিনাল কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর। ফাইব্রেট, ফাইব্রেটের এক্সাম্পল জেমফাইব্রোজিল এন্ড ফেনোফাইব্রেট। এখন ফেনোফাইব্রেটটা ইউজ হয় বেশি, ফেনোফাইব্রেট, জেমফাইব্রোজিল এন্ড ফেনোফাইব্রেট। তো ফাইব্রেট মূলত ইফেক্টিভ হচ্ছে এটা ট্রাইগ্লিসারাইডের ব্রেকডাউন বাড়িয়ে দেয়, এই কারণে ট্রাইগ্লিসারাইড লেভেল মূলত কমায়। তবে এটা কিছুটা এলডিএলও কমায়, টোটাল কোলেস্টেরল কিছুটা কমায়, আর এইচডিএল বাড়ায়। তাহলে ট্রাইগ্লিসারাইড লেভেল কমায়, এইচডিএল বাড়ায়, আর কিছুটা টোটাল কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরলও কমায়। তো বলা হয় যে ফাইব্রেট ইজ মেইনলি ইফেক্টিভ ইন রিডাকশন অফ ব্লাড ট্রাইগ্লিসারাইড লেভেল। এটার ক্ষেত্রে এটা ইফেক্টিভনেসটা সবচেয়ে বেশি ট্রাইগ্লিসারাইড লেভেল কমানোর ক্ষেত্রে। এরপরে এইচডিএল কমানোর ক্ষেত্রেও এটার রোল আছে। নিকোটিনিক অ্যাসিড ডেরিভেটিভস, নিকোটিনিক অ্যাসিড ডেরিভেটিভস আবার এটা মেইনলি ইফেক্টিভ ইন ইনহিবিশন অফ এইচডিএল, কারণ এটা এইচডিএল এর ক্যাটাবলিজম কে ইনহিবিট করে, এইচডিএল এর ব্রেকডাউন কে ইনহিবিট করে, এইজন্য এইচডিএল লেভেল বাড়ানোর জন্য এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। এছাড়া এটা ট্রাইগ্লিসারাইড লেভেল কমানোর জন্য ইফেক্টিভ। তবে এটা মূলত এটা ইম্পর্টেন্ট হচ্ছে ফর ইনহিবিশন অফ এইচডিএল বাই রিডিউসিং ক্যাটাবলিজম অফ এইচডিএল। তাহলে এটার ইফেক্টিভনেস হচ্ছে মূলত এইচডিএল বাড়ানো এন্ড টিজি কমানো। বলা হয় যে নিকোটিনিক অ্যাসিড ইজ দ্য মোস্ট potent drug that increases HDL cholesterol. Most potent drug for increasing HDL cholesterol is nicotinic acid derivative. And যেটা লাস্ট গ্রুপ বলছিলাম, লেটেস্ট গ্রুপ, যখন আদার অ্যান্টি-ডিসলিপিডিক ড্রাগস ফেল করে লিপিড লেভেল কন্ট্রোল করার ক্ষেত্রে, তখন এই লেটেস্ট ড্রাগ দেওয়ার কথা আছে, PCSK9 ইনহিবিটরস। PCSK9 তে হয় প্রোটোটিন কনভার্টেজ সাবটিলিন এক্সিন 9 ইনহিবিটর। এটা একটা আসলে এনজাইম, সেই এনজাইমের ইনহিবিটর PCSK9 ইনহিবিটর। আর এই এনজাইমটার ফাংশন হলো, ফিজিওলজিক্যাল ফাংশন হলো, সে এলডিএল রিসেপ্টরকে নরমালি ব্রেকডাউন করে।
তো যদি এলডিএল রিসেপ্টর ব্রেকডাউন হয়ে যায় তাহলে তো এলডিএল রিসেপ্টর দ্বারা যে সার্কুলেশন থেকে এলডিএল আপটেক হইতো সেটা আর হবে না, সার্কুলেশনে এলডিএল কোলেস্টেরল বেড়ে যাবে, তাহলে হাইপার কোলেস্টেরোলেমিয়া হবে। তো এখন ওই এনজাইমকে যদি ইনহিবিট করে দেওয়া যায় যে এলডিএল রিসেপ্টরকে ব্রেকডাউন করে, তাহলে এলডিএল রিসেপ্টর সেভ হয়ে যাবে, আর এলডিএল রিসেপ্টর সেভ থাকলে, প্রোটেক্টেড থাকলে, সে সার্কুলেশন থেকে এলডিএল কোলেস্টেরল গুলোকে ধরে ধরে লিভারের ভিতরে ঢুকাই দিয়ে ব্রেকডাউন করে দেবে, সার্কুলেশনে এলডিএল কোলেস্টেরল লেভেল কমে যাবে। এই হচ্ছে PCSK9 ইনহিবিটরস। এগুলো আসলে এই গ্রুপে যে ড্রাগ গুলো ডেভেলপ করা হয়েছে এরা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। আচ্ছা, মনোক্লোনাল অ্যান্টিবডি যদি হয় এদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি হবে বলতো? আইভি স্যার। আইভি। প্যারেন্টারাল রুট, হ্যাঁ প্যারেন্টারাল, মেবি আইভি, প্যারেন্টারাল রুট। কারণ মনোক্লোনাল অ্যান্টিবডি, তারা অ্যান্টিবডি গুলো কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নাকি অ্যান্টিবডি গুলো? স্যার মেইনলি স্যার প্রোটিন স্যার। প্রোটিন, হ্যাঁ গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। তারপরে প্রোটিনটা ইম্পর্টেন্স দেয় বেশি। তো প্রোটিন যদি হয়, যদি ওরালি দেওয়া হয় তাহলে তো ইনসুলিনের মতো ডাইজেশন হয়ে যাবে, তো সেজন্য ওরালি দিলে এরা ইনইফেক্টিভ। সেজন্য মনোক্লোনাল অ্যান্টিবডি এই যে এনজাইমটার কথা বলা হয়েছে PCSK9, এই এনজাইমের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে করা হয়েছে বাই মনোক্লোনাল টেকনিক। তো এই অ্যান্টিবডি এটা প্যারেন্টারালি দেওয়া হয়। কাজে এই অ্যান্টিডিসলিপিডেমিক ড্রাগ হিসেবে এই গ্রুপটা একদম লাস্ট রিসোর্ট হিসেবে রাখা হয়েছে, যে যখন কিছুতেই ডিসলিপিডেমি কন্ট্রোল করা যাচ্ছে না তখন এই প্যারেন্টারাল রুটে মনোক্লোনাল অ্যান্টিবডি PCSK9 ইনহিবিটরস এগুলো ইউজ করার কথা আসছে। আমাদের দেশে এখনো মনে হয় এটা অ্যাভেলেবল হয়নি, যাই হোক সামনে হয়তো হয়ে যাবে। এর এক্সাম্পল এলিরোকুম্যাব, ইভোলুকুম্যাব। তোমাদের হয়তো কোনো কোনো ক্লাসে বলেছি আমি যে মনোক্লোনাল অ্যান্টিবডি হিসেবে যে ড্রাগগুলো ডেভেলপ করা হয়েছে সেগুলো শেষে ম্যাপ থাকে, এমএবি, মনোক্লোনাল অ্যান্টিবডি ম্যাপ থাকে। তো সেই হিসেবে নাম এলিরোকুম্যাব, ইভোলুকুম্যাব। PCSK9 ইনহিবিটরস এর এক্সাম্পল এলিরোকুম্যাব, ইভোলুকুম্যাব। আচ্ছা, এখানে আমরা একদম জিস্ট কথায় চলে আসি এবারে। অনেক গ্রুপ বলা হলো, অনেক এক্সাম্পল, অনেক মেকানিজম, অনেকভাবে বলা হলো। এখন একটু সিম্পলিফাইড স্লাইড, সেটা হলো যে যদি কারো এলডিএল কোলেস্টেরল বেশি থাকে তাহলে আমরা তাকে কোনটা দেব? স্ট্যাটিন স্যার। স্ট্যাটিন। যদি টোটাল কোলেস্টেরল বেশি থাকে কোনটা দেব? সেক্ষেত্রে স্ট্যাটিন। টোটাল কোলেস্টেরল এন্ড এলডিএল কোলেস্টেরল দুটাই রিডাকশনের ক্ষেত্রে স্ট্যাটিন ইজ মোস্ট এফেক্টিভ। তাহলে টোটাল কোলেস্টেরল এন্ড এলডিএল কোলেস্টেরল রিডাকশনের জন্য হলো স্ট্যাটিন। এখন কারো যদি টিজি বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, তো ট্রাইগ্লিসারাইড রিডাকশনের জন্য মোস্ট ইফেক্টিভ কোনটা আমরা বললাম? হাইব্রিড। এরপরে হচ্ছে নিকোটিনিক অ্যাসিড, এরপরে স্ট্যাটিনের কিছুটা টিজি লোয়ারিং ইফেক্ট কিন্তু টিজি লোয়ারিং এর ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ফাইব্রেট। এবারে এইচডিএল কোলেস্টেরল বাড়ানোর ক্ষেত্রে একটু আগে বললাম নিকোটিনিক অ্যাসিড, নিকোটিনিক অ্যাসিড that can increase HDL level is নিকোটিনিক অ্যাসিড ডেরিভেটিভ। এরপর পরে আসে ফাইব্রেটের অবস্থান, এরপর স্ট্যাটিনের কিছুটা আছে। এখন কারো যদি লিপিড প্রোফাইলে দেখা যায় যে তার টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরলও বেশি, আবার এদিকে ট্রাইগ্লিসারাইডও বেশি, তখন আমরা কি করব? স্ট্যাটিন দিব স্যার। টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল বেশি, আবার টিজিও বেশি, তাহলে কোনটা দেব? স্ট্যাটিন দিব স্যার। তাহলে আমরা স্ট্যাটিন দেব যদি ট্রাইগ্লিসারাইড লেভেল খুব বেশি না হয়। এগুলো লেভেল আছে, এগুলো তোমরা ক্লিনিক্যালি জানবে। খুব বেশি না হলে আমরা স্ট্যাটিন দিয়ে ট্রাই করব, কারণ স্ট্যাটিনের মেইন ইফেক্ট যদিও টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল কমানো, কিন্তু তার কিছুটা টিজি লোয়ারিং ইফেক্টও আছে। ওই কাজেই আমরা ইনিশিয়ালি স্ট্যাটিন দিয়ে ট্রাই করব। যদি দেখা যায় শুধু স্ট্যাটিনে কন্ট্রোল হয় না, তখন আমরা সাথে ফাইব্রেট অ্যাড করব। ঠিক আছে? ওই তোমরা যখন ডিসলিপিডেমিয়া পড়বে কার্ডিওলজি রিলেশনে বা মেডিসিনে, দেখবে যে এই লিপিড প্রোফাইলের বেসিসে ক্লাসিফাই করা আছে প্রিডমিনেন্টলি হাইপার কোলেস্টেরোলেমিয়া, প্রিডমিনেন্টলি হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া এন্ড কম্বাইন্ড ডিসলিপিডেমিয়া। যদি প্রিডমিনেন্টলি হাইপার কোলেস্টেরোলেমিয়া, তার মানে হলো যে এলডিএল কোলেস্টেরল এন্ড টিসি বেশি,
তো তাদের ক্ষেত্রে আসলে স্ট্যাটিন চয়েস। আর প্রিডমিনেন্টলি যদি ট্রাইগ্লিসারাইডেমিয়া হয় সেই ক্ষেত্রে হলো ফাইব্রেট চয়েস। আর যদি কম্বাইন ডিসলিপিডেমিয়া হয় এবং সেই ক্ষেত্রে ইনিশিয়ালি স্ট্যাটিন দিয়ে ট্রাই করব যদি টিজি লেভেল খুব বেশি না থাকে। তবে অনেক বেশি যদি হয় তখন কম্বিনেশন লাগতে পারে, তখন হলো কম্বিনেশন অফ স্ট্যাটিন প্লাস ফাইব্রেট, বিভিন্ন ধরনের কম্বিনেশন করা যায়। কম্বিনেশন অফ স্ট্যাটিন প্লাস নিকোটিনিক অ্যাসিড, আবার ওই যে আরো ওইদিকে ড্রাগগুলো বলা হলো স্ট্যাটিনের সঙ্গে ইন্টেস্টিনাল কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর, বাইল অ্যাসিড সিকোস্ট্রাইন, এগুলো বিভিন্ন ধরনের কম্বিনেশন করা যেতে পারে। তাহলে মেইন ইফেক্ট হচ্ছে এটা, এরপরে প্রয়োজন হলে কম্বিনেশন করা যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লোয়ারিং ইউর ব্লাড কোলেস্টেরল লেভেল। তাহলে আজকে শেষ করে ধন্যবাদ স্যার। ওকে জি স্যার। আচ্ছা তোমাদের জি তাহলে স্যার, আপনার সাথে নেক্সট সোমবার স্যার। কার্ডিওভাস্কুলার, হ্যাঁ নেক্সট সোমবার ইনশাআল্লাহ। তো তোমাদের কার্ডিওভাস্কুলার জি স্যার, সিস্টেম কার্ডিওভাস্কুলার শেষ স্যার। মোটামুটি এখন তোমাদের ওই থ্রম্বোটিক এন্ড অ্যান্টি থ্রম্বোটিক অ্যান্টিপ্লেটেলেট যেটা আছে স্যার, ওই চ্যাপ্টারে চলে যাব। জি স্যার। আর এর মধ্যে তোমাদের ম্যাডাম অ্যান্টি ডায়াবেটিকটা স্যার ম্যাডাম নিতে চাইছে স্যার। অ্যান্টি ডায়াবেটিক, হ্যাঁ স্যার অ্যান্টি ডায়াবেটিকটা ম্যাডাম নিতে চাইছেন। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে, আর তোমরা ধন্যবাদ আজকে তো মনে হয় এই যে এখন দেখতেছি 24-25 এর বেশি গেল না পার্টিসিপেন্ট। জি স্যার। ওই আজকে কি 27 ব্যাচের কেউ আসো নাকি একদমই নাই? জি স্যার। স্যার আছে স্যার, কিছু স্যার আছে স্যার। জি স্যার। জি স্যার। তো আছে রফিকুল আছো? রফিকুল নাই? আচ্ছা ঠিক আছে স্যার নেট প্রবলেম Okay, মনে হয় thank স্যার। you. স্যার আচ্ছা নেট ঠিক প্রবলেম আছে, হতে পারে thank স্যার। you. জি স্যার। জি স্যার, ধন্যবাদ।